তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। তোমরা দুজনে কোথাও বেড়াতে যেতে না? বেড়াতে যাওয়া বলতে ওই পীর ফকিরের মেলায় নৌকো করে। জানিস, একবার তোর চাচা আমাকে ঢাকা নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আর যাওয়াই হলো না। কেন? তার আগেই তো উনি পরপারের ডাকে চলে গেলেন। মানুষের সব আশা যদি পূর্ণ নাই করবেন, তাহলে আল্লাহ কেন মানুষকে আশা দেখান চাচি? আমরা মানুষরা যেমন পুতুল নিয়ে খেলি না, আল্লাহ মানুষকে নিয়ে তেমনি পুতুল খেলেন। তার যখন খুশি মানুষকে কোলে তুলে নেন, আর যখন খুশি ছুড়ে দেন, ভাঙেন গড়েন। এটাই তো নিয়ম রে, এটাই নিয়ম। আবার সেই দুঃখের কথা? এসব কথা থাকতো চাচি, তার থেকে বরং তুমি একটা গান শোনাও। হ্যাঁ চাচি, আমরা অনেকদিন তোমার গান শুনিনি, একটা গান শোনাও না। সখী যত না কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা। সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়। ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। ও দাদা, তুমি? আচ্ছা, কি খবর বলো তো? একটা সাংঘাতিক খবর আছে। সাংঘাতিক খবর? খবরটা কি ভালো না খারাপ আগে তা বলো। ভালো না, আবার খারাপ খবর। বলো তো খবরটা কি? তোমাদের দলের যে ছেলেটি ধরা পড়েছিল, হ্যাঁ, সে মারা গেছে। মারা গেছে? গোপাল মারা গেছে? মারা গেছে নয়, মেরে ফেলেছে। আজ সকালে তার লাশ পাওয়া গেছে। সারা শরীরে অত্যাচারের চিহ্ন। তাকে যে লকআপে মারতে মারতে মেরে ফেলা হয়েছে, সেটা তাকে দেখলেই বোঝা যায়। এই সব কিছুই দারোগার কারসাজি। ওকে আমরা মারতে চেয়েছিলাম, এখন তার বদলা নিচ্ছে। আমার মনে হয় পুলিশ ওকে মেরে রাস্তায় ফেলে দিয়েছে, তারপর লোক দেখানো তদন্ত করতে এসেছে। আজ হোক বা কাল হোক, ওই দারোগাকে আমি মারবই। এটাই আমার প্রতিজ্ঞা। হয় মারবো, নয় মরবো। কিন্তু এখন কদিন তোমাদের একটু সাবধানে থাকতে হবে। কেন? দেখো, দারোগা ঘোষণা করেছে
কেউ যদি তোমাদের কোনো রকম খোঁজ খবর দিতে পারে তাকে মোটা টাকা বকশিস দেব। এবার কেউ যদি লোভে সেই টাকা হজম করবার আগেই দারোগাকে মেরে ফেলতে হবে। মনে নেই সূর্য সেনকে ধরিয়ে দেওয়ার অপরাধে নেত্য সেনকে কিভাবে ফলভোগ করতে হয়েছিল? ভাতের থালায় ওর কাটা মুন্ডু পড়েছিল, পুরস্কারের টাকা হজম করতে হয়নি। দেখো, তবুও বলবো সাবধানের মান নেই। বেইমানি তো এই দেশে যুগে যুগে হয়ে আসছে। মির্জাফর বেইমানি না করলে তো বাংলায় স্বাধীনতার সূর্য অস্ত যায় না, আর সিরাজকেও মরতে হয় না। আমার ভয় হচ্ছে গোপাল মারের চোটে পুলিশকে কোনো খবর জানিয়ে দেয়নি তো। না না, আমার তা মনে হয় না। যদি তাই হতো তাহলে পুলিশ এত কোনো অ্যাকশন নিত, আর পুরস্কারও ঘোষণা করতে হতো না। দেখো দাদা, দেশ মাতৃকার জন্য যারা ঘর ছেড়েছে তারা প্রাণ দেবে, তবু মুখ খুলবে না। গোপালের মৃত্যুর প্রতিশোধ নেবে না? নিতেই হবে। শহীদের রক্ত কখনো হবে না ব্যর্থ। একবার ওই দারোগা ভাগ্যের জোরে বেঁচে গেছে, দ্বিতীয়বার আমি তাকে মারবই। হ্যাঁ দাদা, মারবো মারবো মারবো। এর জন্য যদি আমার নিজেকেও মরতে হয়, আমি তাতেও রাজি আছি। হয় মন্ত্রের সাধন, না হয় শরীর পতন। সুবিমল, হ্যাঁ মাস্টার মশাই, এইবার একেবারে আমার মরণপণ প্রতিজ্ঞা। আমাকে বাজি রাখতেই হবে। তবে তার আগে বাবা মার সঙ্গে দেখা করতে হবে। জানি না এ দেখে শেষ দেখা কিনা। আমার শহীদ ভাইদের রক্তের ঋণ রক্ত দিয়ে শোধ করবো আমি। বন্দে মাতরম, বন্দে মাতরম। জানি না আজ হঠাৎ মনটা কিরকম আনচান করছে। হায় আল্লাহ, এ তুমি আমার কি পরীক্ষা নিচ্ছ? মিজান এ বাড়িতে কি করতে এসেছে? সে কি চায়? সে কি আসলে এ বাড়িতে কবিরাজি শিখতে এসেছে? ওর ব্যাপারে যদি সবাই জেনে যায়, আমাকে যদি সবাই ভুল বোঝে, আমি কি করব? কিছুই বুঝতে পারছি না। স্কুল এত রাতে বাইরে দাঁড়িয়ে কি ব্যাপার? ঘুমায়নি কেন এত রাতে? বাহ, কি সুন্দর, কি স্নিগ্ধ লাগছে ওকে। চাঁদের আলোয় যেন জান্নাত থেকে হুড়পড়ি মাটিতে নেমে এসেছে। প্রত্যেকটা মুহূর্তে আমার মনে হয় আমি কত বড় ভুল করেছি। সেদিন যদি আমি ওই ঘটনাটা না ঘটাতাম, তাহলে হয়তো আজ এতদিন পরে মিজানের জন্য মনের মতো একটা মেয়ে খুঁজে পেলাম। যেমন দেখতে সুন্দর, আসলে আমি এই ধরনের একটা মেয়ে খুঁজছিলাম। বুবু, শুধু কি দেখতে? যেমন রূপ তেমন তার গুণ, কাজ করবো, রান্না বাড়া সব কিছু যাবে। তাছাড়া মেয়ের বংশ পরিচয় তো অনেক ভালো, আমাদের সাথে একেবারে মানিয়ে গেছে। আমাদের মিজানের সাথে তাহলে খুব মানাবে, কি বলো? তার বলতে এমন মেয়ে না হলে কি আর মিজানের সাথে মানায়? দেখতে হবে না ভাগ্নেটা কার। তাহলে আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের দিনক্ষণ পাকা করে ফেললেই তো হয়। তবে মেয়ের বাবা একটু গরিব, বেশি কিছু দিতে পারবে না। তা হোক, আমাদের তো আর দেনা পাওনার কোনো ব্যাপার নেই, আমরা তো শুধু মেয়েটাই চাই। তা ঠিক, আমাদের বংশে দেয়া নেওয়ার কোনো রীতিনীতি ছিলই না। তাছাড়া আল্লাহর রহমতে আমাদের তার কোনো অভাব নেই। ঠিক বলেছেন দুলাভাই, এই দেনা পাওনা নিয়ে লোকজনের সঙ্গে দর কষাকষি করা এটা খুবই অসম্মানের। আচ্ছা, আমাদের মিজানকে কি তাদের পছন্দ হয়েছে? তারা কি বিয়ে দিতে রাজি হবে? কি যে বলো, আমাদের ছেলে মিজান একটা হীরের টুকরো। মিজানকে ওরা পছন্দ না করে পারে? মেয়ের বাবা তো পছন্দ কথা জানিয়েই দিয়েছে। তাহলে তো আর কথাই নেই,
যত তাড়াতাড়ি পারো বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলো। হ্যাঁ, খুব শিগগিরই মিজানের বিয়েটা দিয়ে দিব। তবে আর কি, সব কিছু তো ঠিকঠাক হয়ে গেল, বিয়ের জোগাড় তো সব শুরু করে দিই, নাকি করেন দুলাভাই? ঠিক আছে, তাহলে এটাই সিদ্ধান্ত হলো, আমরা মিজানের বিয়েটা সেখানেই দিচ্ছি। দুলাভাই, তাহলে মেয়ে পক্ষকে সব কিছু জানিয়ে দিই। তাহলে তুমি মেয়ের বাবাকে জানিয়ে দাও এবং একবার আসতে বলো। তাই হবে দুলাভাই, তাই হবে। কিরে, মেয়েটাকে তোর পছন্দ হয়েছে? এটা কিন্তু খুব ভালো, যেমন রূপ তেমনি গুণ। আজকাল কিন্তু এমন মেয়ে পাওয়া যায় না। কি হলো, কিছু বল। আমি আর কি বলবো, তোমাদের যখন পছন্দ হয়েছে তখন তোমরা যা ভালো বুঝো তাই করো। ছেলের লজ্জা দেখো। তাহলে বলি তোর আব্বাকে পাকা কথা দিয়ে দিতে। মা, মেয়ে মানে গুলবদনের মতটা নেওয়া হয়েছে। বলিস কি রে, বিয়ে শাদিতে আবার মেয়ের মত কি রে? বাড়ির লোকেরা যাকে ঠিক করবে তার সাথেই তার বিয়ে হবে, এমন কথা যেন মনেও কখনো আনিস না। তবুও আমার মনে হয় একবার ওর মত নেওয়া উচিত। ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করলে সুখী হওয়া যায় না মা। বিয়ে শাদী সারা জীবনের ব্যাপার, ঝোঁকের বসে কোনো সিদ্ধান্ত নেওয়া। তোর ব্যাপারটা কি বলতো? তোর মুখ বলছে তুই গুলবদনকে শাদি করতে চাস, কিন্তু স্পষ্ট করে বলবা, পেটে খিদে মুখে লাজ নিয়ে বসে থাকলে কিন্তু চলবে না। উফ, তুমিও না, একবার আব্বাকে বলোই না মেয়ের মতটা জেনে নিতে। তোর কি মত বলতো? আমার আবার কি মত? তোমাদের যা মত আমারও তাই। এবার খুশি তো? ঠিক আছে, আমি তোর আব্বাকে গিয়ে বলছি। কিরে গুল, না ঘুমিয়ে বাইরে এসে দাঁড়িয়ে আছিস? ঘুম আসছে না? ঘুম ঘুম তো আমার সঙ্গ ছেড়ে চলে গেছে অনেক দিন আগে। এখন আর ঘুম আসে না, তাই ঘুমানোর চেষ্টাও করি না। তাই বললি কি হয়? ঘুমোতে হবে না? ঘুম না এলে যে আরো অসুস্থ হয়ে পড়বি। না ঘুমিয়ে কতদিন থাকা যায়? ঘুমোতে তো চাই চাচি, আল্লাহর কাছে দোয়া করি যেন উনি আমাকে চিরকালের মতো ঘুম পাড়িয়ে দেন। তোর না মাথাটা খারাপ হয়ে গেছে। চল তো ঘরে চল, এখানে দাঁড়িয়ে থাকতে হবে না। এখানে এভাবে দাঁড়িয়ে থাকলে তো ঠান্ডা লেগে যাবে। চল ভিতরে চল। দাঁড়াও না চাচি, এখানে দাঁড়াতে ভালো লাগছে। ভালো লাগছে বললেই হবে? পীর বাবার কথা মনে নেই? তিনি তো বলেছিলেন তুই যাতে রাত বিরেতে এভাবে বাইরে বের না হোস। তাছাড়া তিনি আরও বলেছিলেন আমাদের সামনে যে দিনগুলো আসছে সেগুলো খুবই খারাপ, তাই আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে। আমাদের আর কত খারাপ সময় আসবে বলতে পারো? একজন মেয়ে মানুষের স্বামী নিরুদ্দেশ, সে বেঁচে আছে না বেঁচে নেই কেউ সেটা জানে না। এর থেকে আর কি খারাপ হতে পারে বলো চাচি? এসব তুই কি বলছিস বল? তুই তো দেখছি পীর বাবার কথা একেবারে ভুলে গেছিস। তিনি না বলেছিলেন দেরি হতে পারে কিন্তু তোর স্বামী ঠিক ফিরে আসবেন। এত অধৈর্য হলে কি চলে গুল? কারোর উপর ভরসা তো রাখতেই হবে না গুল। পীর বাবার উপর যদি তুই ভরসা না রাখতে পারিস তাহলে আল্লাহর উপর ভরসা রাখ, তুমি সব কিছু ঠিক করে দেবেন। চল ঘরে চল। আচ্ছা চাচি, শুনেছি মানুষ নাকি মারা যাবার পর তারা হয়ে যায়, কথাটা কি সত্য? সত্য মিথ্যা জানি না, মানুষ তাই বিশ্বাস করে আর সেই জন্যই তারা সেটা বলে। আমি যে তাই রোজ এই সময় আকাশের দিকে তাকিয়ে থাকি, খুঁজি এই তারাগুলোর মধ্যে কোনটা আমার সুলতান। ছি গুল, ছি, তোর মুখে কি কোনো কথাই আটকায় না? আমাদের সুলতান আমাদেরকে ছেড়ে ভাবে চলে যেতে পারে না। আর তাছাড়া সুলতানকে আমরা ছোটবেলা থেকে কোলপিটে করে মানুষ করেছি, আমি জানিও কেমন। ও কখনোই আমাদেরকে অবস্থায় রেখে যেতে পারে না, এতটা দায়িত্ব জ্ঞানহীন ওর না। আমি তোর কাছে হাত জোর করে বলছি,
তুই এবার ঘরে চল, আমি আর এসব সহ্য করতে পারছি না। চল। আয়। গুলবদনের এত কষ্ট চোখে দেখা যায় না। এভাবে বেশি দিন চললে তো ও মরে যাবে। শরীর মনের দিক থেকে মেয়েটা একেবারে ভেঙে পড়েছে। এসব নিজের চোখে দেখেও আমি কিছুই করতে পারবো না। আমার কি কিছুই করার নেই? কিন্তু আমি কি করব? গুলবদনের আজকের এই পরিস্থিতির জন্য আমি দায়ী। আমার কারণে গুলবদনের আজকের এই দশা। আমি যদি সেদিন বিয়েটা ভেঙে না দিতাম, তাহলে গুলবদনের আজ এই পরিস্থিতি হতো না। কিন্তু আমার যে কিছু করার ছিল না। একান্ত নিরুপায় হয়েই আমি সেদিন বিয়েটা ভেঙে দিয়েছিলাম। আল্লাহ, আল্লাহ গো, তুমি আমার বাচ্চাকে কি কষ্ট দিচ্ছ আল্লাহ। বাবা, বাবা, বাবা কষ্ট হচ্ছে। বাবা, 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 একটু শো। বাবা, বাবা একটু শো। বাবা একটু শো। বাবা, আরে কষ্ট হচ্ছে। আরে বাবা, কবিরাজ মশাই একটু দেখেন। যা সন্দেহ করেছিলাম তাই। কি হয়েছে? কি হয়েছে আমার ছেলের? এখনই চিন্তার কোনো কারণ নেই, তবে রোগীকে খুব সাবধানে রাখতে হবে। কবিরাজ মশাই, আমাদের মিজান ভালো হবে তো? নিশ্চয়ই ভালো হবে। উপরওয়ালাকে ডাকুন, তার দয়া হলে আপনাদের মিজান শীঘ্রই সেরে উঠবে। আমি এখন যাই, বাড়ি গিয়ে শীঘ্রই ওষুধ তৈরি করে পাঠিয়ে দিচ্ছি। আসুন, আপনাকে আমি দিয়ে দিচ্ছি। বাবা গো, বাবা, বাবা কষ্ট হচ্ছে। বাবা কষ্ট হচ্ছে। তুমি কি বলো? আমি সুস্থ হয়ে যাব। আমি সুস্থ হয়ে যাব। হ্যাঁ বাবা, তুমি সুস্থ হয়ে যাও বাবা। কবিরাজ মশাই, আমার ছেলেটার অসুখ দিন দিন তো বেড়েই চলছে, ভালো হবার কোনো লক্ষণ তো দেখছি না। একটা কিছু করুন। আমি আমার সাধ্যমতো চেষ্টার কোনো ত্রুটি রাখছি না, বাকিটা উপরওয়ালা। আর তাছাড়া মিজানের তো সামনে বিয়ে, কথাবার্তা একেবারে পাকাপাকি। ওর তো জরুরিভাবে খুবই তাড়াতাড়ি সুস্থ হওয়া দরকার। আপাতত বিয়ের চিন্তাটা ভাববেন না, আগে আপনাদের ছেলে সুস্থ হয়ে উঠুক, তারপর না হয় ভাববেন। কবিরাজ সাহেব, মিজানের অসুখটা কি? দেখুন, ভিতরে রোগীর সামনে বলতে চাইনি, কিন্তু এখন না বললেই নয়। ওকে ক্ষয় রোগে ধরেছে, যাকে বলে যক্ষা। এবার কি হবে কবিরাজ মশাই? আমার ছেলে ভালো হবে তো? এ রোগে একবার ধরলে ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম, তবে একেবারে যে কেউ ভালো হয় না তাও নয়। খুব বরাতের জোর থাকলে কেউ কেউ বেঁচেও যায়। কি বলছেন আপনি কবিরাজ মশাই? আমাদের মিজান কি তাহলে? আপনার ছেলের শরীরের যা অবস্থা, তাতে ওকে 3 মাসের বেশি বাঁচিয়ে রাখা যাবে বলে মনে হয় না। আপনার কাছে আমি হাত জোর করছি কবিরাজ মশাই, যে করেই হোক আমার ছেলেকে আপনি সারিয়ে তুলুন, যত টাকা লাগে, যত টাকা। কবিরাজ মশাই, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি শুধু মিজানকে ভালো করে দিন। আপনারা তো ভেঙে পড়বেন না, বাঁচা মরা সবই উপরওয়ালার হাতে। আমি শুধু আমার সাধ্যমতো চেষ্টা করতে পারি। তবে শুনুন, এ রোগের আরেক নাম হলো রাজরোগ, বুঝছেন? কাজেই রোগীর সেবা যত্ন খুবই দরকার। সাবধান, সেবা যত্নের কোনো ত্রুটি হলে রোগীকে বাঁচানো সম্ভব হয় না। সেবা যত্নের কোনো ত্রুটিই থাকবে না। আপনি শুধু বলুন না, আপনি শুধু বলুন, আমার ছেলে ভালো হয়ে উঠবে। আমার ঔষধ, আপনাদের সেবা, সেই সাথে উপরওয়ালার দয়ার উপর ভরসা করে দেখাই যাক শেষ পর্যন্ত ছেলেটাকে জমের মুখ থেকে ফিরিয়ে আনা যায় কিনা। আমি তাহলে এখন আসি। আমি শুধু ভাবছি
মিজানের মাকে আমি কি করে এই কথাটা বলবো, কি করবো? ও কিছুতেই নিতে পারবে না ব্যাপারটা। দুলাভাই, আপনি এভাবে ভেঙে পড়বেন না। আপনি এভাবে ভেঙে পড়লে তো বুবুকে সামলানো কঠিন হয়ে যাবে। তাছাড়া আমাদের শেষ আশা তো এখনো শেষ হয়ে যায়নি। ওই যে কবিরাজ মশাই বললেন, ওনার ওষুধ, আমাদের সেবা যত্ন, উপরওয়ালার দয়ায় মিজান তো বেঁচেও যেতে পারে। মিজান কি ঘুমিয়েছে? ঘুমাচ্ছে। তুমি এভাবে কেঁদো না, মনটাকে শক্ত করো। আমি কিভাবে আমার মনটাকে শক্ত করব? আমার মিজানটার যদি কিছু হয়, আমি তো বাঁচব না। এ সময় কাঁদতে নেই, কাঁদলে অমঙ্গল হয়। আমাদের মিজান নিশ্চয়ই ভালো হয়ে উঠবে। তুমি আমাকে মিথ্যে সান্ত্বনা দেবে না। আমি জানি যক্কা হলে মানুষ কখনোই বাঁচে না। আর তাছাড়া কবিরাজ তো এক প্রকার জবাব দিয়েই গেছে। তোমার ওই কবিরাজের কথা রাখো তো। দরকার হলে বাংলাদেশের শ্রেষ্ঠ কবিরাজকে দেখাবো, বড় হাকিমকে দেখাবো। প্রয়োজন হলে আমার ছেলেকে আমি বিলেত নিয়ে যাব, আমাকে সুস্থ করে দেবো। তবে তাই করো না। দরকার হলে তুমি শহর থেকে বড় ডাক্তার নিয়ে এসো। আমার মিজানকে তুমি ভালো করে দাও না। প্রথম থেকে আমাদের উচিত ছিল ভালো ডাক্তার দেখানো, তাহলে আমার ছেলেটা এই দুর্দশা হতো না। এখনো তো সময় আছে, তাহলে যাও না, তুমি শহর থেকে একজন ভালো ডাক্তার নিয়ে আসো না। হ্যাঁ, মিজানের মামা আসুক, ওর সাথে পরামর্শ করে দেখি কি করা যায়। তুমি এখন মিজানের কাছে যাও, যে কোনো সময় মিজান জেগে উঠতে পারে। আর তাছাড়াও তো কিছু খাইনি এখনো। ও হ্যাঁ, তাই তো, তুমি তো ঠিকই বলেছো। এই ফাতেমা, ফাতেমা, আম্মা, ফাতেমা, ভাইয়ার খাবার তৈরি করো, আমি আসছি। আচ্ছা আম্মা। আমি আসি। হ্যাঁ, আর খাবো না মা, আর একটু খানা বাবা। খেতে ইচ্ছা করছিল, পরে খাই। ঠিক আছে, পানিটা একটু খা। একটু শুবি? না মা, একটু বসে থাকি। মা, আব্বা কোথায় গেছে? তোর আব্বা বাড়ি গিয়েছে। কেন রে, ডাকবো? না না, থাক, এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা মা, আমার জন্য তোমরা অনেক কষ্ট পাচ্ছ না? ওই দেখো, আবার কাঁপতে শুরু করেছে। এই আমি তোমার চোখের পানি মুছিয়ে দিলাম। এখন হাসো, একটু হাসো। এই তো লক্ষ্মী মা আমার। একটা কথা বলবো মা? কি কথা বাবা? আমার বিয়েটা তোমরা ভেঙে দাও। কবিরাজি শেখার সময় যদি অন্য কিছু মাথায় ঘুরে, তাহলে কবিরাজি বিদ্যাটা শিখবে কি করে শুনি? আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। অমন হেয়ালি করে বললে। আমি মোটেই হেয়ালি করে কথা বলছি না, বরং তুমি এই বাড়িতে এসে একটা হেয়ালি তৈরি করার চেষ্টা করছো। এসব আপনি কি বলছেন? আমি হেয়ালি তৈরি করছি? তা নয়তো কি? আচ্ছা, তোমার আসল উদ্দেশ্যটা কি বলো তো? কবিরাজি শেখাটা, নাকি এ বাড়ির সকলের মন জয় করে এ বাড়িতে থেকে যাওয়াটা?
তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।